ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আর আজকে আমরা যেই সেশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেই সেশনে আমরা দেখব যে ক্লাস 12-এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা আমরা পড়তে চলেছি। কবিতার টাইটেলটা এখানে দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, রিটেন বাই আর্থার রিম্বাউড। আর্থার রিম্বাউডের লেখা এই কবিতাটি আজকে আমরা পড়ব। কবিতার বিষয়বস্তু, কবিতার মূল ভাব, কবিতার মধ্যে যে সমস্ত ভাবগুলো তিনি তুলে ধরেছেন বা কবিতাটি পড়ার আসল উদ্দেশ্য, এগুলো আমরা সব একে একে জানব। তার আগে একটা কথা বলে নিই। বর্তমান পৃথিবীতে উন্নতশীল দেশগুলো এবং যারা উন্নতি করছে যারা, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিগুলো, তারা একটা জিনিস ফেস করছে যে প্রত্যেকটা দেশের কোনো না কোনো বাউন্ডারিতে, কোনো না কোনো একটা এলাকায় একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, তাই তো? আমি স্পেসিফিকলি কোনো কান্ট্রি, ইভেন কি আমার কান্ট্রি ইন্ডিয়া বা আমার প্রতিবেশী যে কান্ট্রি, তাদেরকে আমি উল্লেখ করে কিছু না বলেই আমি একটা কথা বলতে চাই যে বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতিতে, বর্তমান দেশে, গোটা বিশ্বে বৈজ্ঞানিক উন্নতি, অর্থনৈতিক উন্নতির পাশাপাশি যেটা সবথেকে বেশি বড় হয়ে উঠেছে সেটা হচ্ছে প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা মানুষকে অনেক সময় বিবেকহীন বা মূল্যবোধহীন করে তোলে। আর সেটা হলে পরে মানুষ যেটা সবথেকে প্রথমে হারায় সেটা হচ্ছে মানবিকতা। আর আজকের দুনিয়ায় দাঁড়িয়ে একটা মানুষের সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানবিকতা। কারণ হিউম্যানিটি ছাড়া আজকের এই পৃথিবী টিকে থাকাটা বড়ই কঠিন। এবার কেন বলছি এই কথাগুলো? কারণ আমরা যদি একটু তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ বিগ্রহ লেগেই চলেছে, তাই তো? এবার দেখো, যুদ্ধ যেই জিতুক যেই হারুক, কিন্তু যুদ্ধের আসল অর্থ হলো ক্ষয় বা মৃত্যু। এবার সে আমার শত্রু হোক বা সে আমার মিত্র, সে আমার প্রতিদ্বন্দ্বী হোক বা আমার স্বগোত্রীয়, কিন্তু সবথেকে বড় যে বিষয়টা কি বলতো, সেটা যুদ্ধ কখনোই কারোর জন্যই সার্থকতা নিয়ে আসতে পারেনি। যুদ্ধ শুধুমাত্র সেই সকল মানুষদের মস্তিষ্ক প্রসূত একটা খেলা যারা শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝে। তাই পৃথিবীটা যদি যুদ্ধমুক্ত হয়, হ্যাঁ, তবেই কিন্তু তা বেশি সুন্দর হয়ে উঠবে। এমন না যে অস্ত্রগত দিক থেকে, যুদ্ধের পারদর্শিতার দিক থেকে উন্নত হলেই সে দেশ উন্নত, তা নয়। শান্তিযুক্ত, যুদ্ধমুক্ত, হিংসামুক্ত পৃথিবী কিন্তু আমাদের কাম্য। এই কথাগুলো কেন বললাম? সরি, এই কথাগুলো এই কারণেই বলছি, আজকে আমাদের কবিতার বিষয় হলো একটা যুদ্ধমুক্ত পৃথিবী। যুদ্ধ, যাকে আমাদের কবি আর্থার রিম্বাউড বলেছেন ফিউটিলিটি। ফিউটিলিটি একটা এমন শব্দ যে শব্দটা দিয়ে ব্যর্থতা বোঝায়, অর্থাৎ কোনো কিছু করার পর তার যে আউটকাম বা আউটপুট সেটা হলো ব্যর্থতা। যুদ্ধ কোনোদিনও কোনোভাবেই মানুষের কখনোই মঙ্গল কামনা করতে পারেনি। সেটাই দেখব আজকে এই কবিতাকে ব্যাকগ্রাউন্ডে রেখে। সামনে একটা তরতাজা প্রাণ থাকবে, এক যুবক সৈনিক যার জীবনে অনেক স্বপ্ন ছিল, যার জীবনে অনেক আশা ছিল, যে স্বপ্ন দেখেছিল স্বাধীন হয়ে বাঁচার, আকাশে উড়ে বেড়ানোর, এমনই একটা প্রাণ। কিন্তু যুদ্ধের নিষ্ঠুর আঘাত তার সেই প্রাণ তার থেকে ছিনিয়ে নিয়ে গেল। এবং এই সমস্ত ঘটনার সাক্ষী সে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ প্রকৃতিমা। প্রকৃতিমার সামনেই তার সন্তানকে কেউ নির্বিচারে হত্যা করলো। কে করলো? তারই তৈরি আরেক সন্তান, অর্থাৎ এই প্রকৃতিমার তৈরি জগতে তারই তৈরি সৃষ্টি একে অপরকে ধ্বংসের জন্য মত্ত হয়ে উঠেছে। আমরা দেখব কিভাবে একটা প্রাণ ধীরে ধীরে, প্রকৃতি মায়ের কোলে, মা কখনো তার সন্তানকে, হ্যাঁ, ঠান্ডা লাগতে দেয় না, মা তার কখনো সন্তানকে কষ্ট পেতে দেয় না, মা কখনো তার স্নেহের আঁচল থেকে তার সন্তানকে কখনো বাইরের কোনো অশুভ শক্তি দ্বারা আক্রমণ হতে দেয় না। এই মা কি করে আস্তে আস্তে তার সন্তানকে নিজের কোলেই মরতে দেখবে আরেক তার সন্তানের দ্বারা আক্রান্ত হয়ে, সেটাই আমরা আজকে দেখব। দেখো, আচ্ছা, এবার প্রথমে তো জানি কবিতা পড়তে গেলে যিনি লিখেছেন পোয়েট তার সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হবে। এবং দেখতেই পাচ্ছ একটা ইয়াং এইজের ছবি, এবং ইয়াং বলবো না, একদম টিন অর্থাৎ কিশোরকালীন একজন কবি। কিশোরকালে পৌঁছানোর আগেই কবিতা লেখা শুরু। সাহিত্যের প্রতি ভালোবাসার টান এতটাই যে কিশোরকালে পৌঁছবার আগেই তার কবিতা লেখা শুরু, এবং 19 বছর বয়সেই কবিতা লেখা শেষ।
হ্যাঁ, আমরা সুকান্তকেও দেখেছি খুব কম বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। হ্যাঁ, খুব অল্প বয়স তিনি বেঁচেছিলেন সুকান্ত। তো যাই হোক, তেমন করে কিশোর কবি, আমরা বলতে পারি কিশোর কবি, ইংরেজি সাহিত্যের একজন কিশোর কবি, একজন অসামান্য মনের মানুষ, যিনি মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন, যিনি সাদা চামড়া কালো চামড়া ধর্ম জাত পাতের ঊর্ধ্বে উঠে একটা মানুষের মানবিকতাকে, একটা প্রাণকে সুন্দরভাবে ফুলের মতো বিকশিত হতে দেখিয়েছেন। হ্যাঁ, খুব কম বয়সে বেঁচেছিলেন, কিন্তু যা কথা বলে গিয়েছেন সেটা পুরোটাই ইমর্টাল ওয়ার্ডস, পুরোটাই একদম কি বলবো, অমরত্বের শব্দ তিনি দিয়ে গেছেন আমাদেরকে। কি বলেছে দেখো, জেন নিকোলাস আর্থার রিম্বাউড, আমাদের কবির নাম জেন নিকোলাস আর্থার রিম্বাউড, ওয়াজ বর্ন ইন 1854, 1854 সালে জন্ম, 1854 সালে জন্ম এই বিখ্যাত সাহিত্যিকের। 1891 সালে তার পরলোক গমন। Was a French poem from 19th century. There is a mistake, French poet, not poem, poet. আর এটার উচ্চারণ তোমরা পোয়েম করো না কেউ, এটার উচ্চারণ হচ্ছে পোম, প রস্য ম। আমরা জেনারেলি সবাইকে এটা পোয়েম বলতে শুনি, আসল উচ্চারণটি, প্রনাউন্সিয়েশনটি হচ্ছে পোম। ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট ফ্রম দ্য 19th সেঞ্চুরি। তিনি একজন কবি, কোন দেশের? ফ্রেঞ্চ মানে ফরাসি, একজন ফরাসি কবি 19 শতকের, ফ্রম দ্য 19th সেঞ্চুরি। তাহলে 19 শতকের একটা তরতাজা প্রাণ, একটা সাহিত্য প্রতীক, একটা জ্যোতিষ্ক আলোক উৎস, সেই আমাদের কবি জেন নিকোলাস আর্থার রিম্বাউড। জন্ম 1854, মৃত্যু 1891। হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি, তিনি শুরু করেছিলেন কবিতা লেখা ইভেন বিফোর হি রিচড হিজ টিনস, তিনি তার কিশোরকালে পৌঁছবেন তার পূর্বেই তার কবিতা লেখার যাত্রা শুরু। কবিতার প্রতি তার এতটা ভালোবাসা, এতটা প্রেম, যে সেটা তিনি তার ছোট বয়সেই তিনি সেটার প্রাপ্তি লাভ করেছিলেন, এবং তার কবিতা লেখা কিশোরকালে পৌঁছবার আগেই। হি স্টপড রাইটিং পোয়েট্রি অ্যাট দ্য এজ অফ 19, মাত্র 19 বছর বয়সে সেই কবিতা লেখার পরিসমাপ্তি। চিন্তা করলেই অবাক হতে হয় যে মানুষটা যদি আমাদের মাঝে আজও থাকতো, তাহলে তার সাহিত্য প্রতিভা, হ্যাঁ, বা তিনি তার আরও মানে যেখানে অন্যান্য সাহিত্যিকদের পাশাপাশি গড়ভাবে যদি তিনি বাঁচতেন, তাহলে চিন্তা করো তার সৃষ্টি আজকে আমাদের মধ্যে থেকে আজকে আমাদেরকে আরও কত কিছু বোঝার সুযোগ করে দিত। হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড টু মিউজিক, ইভিনিং প্রেয়ার্স। সাহিত্য জীবনে যা যা লিখে গেছেন তা অনবদ্য, শ্রেষ্ঠ এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তাই তার মধ্যে থেকে যদি আমরা বেছে নিই উল্লেখযোগ্য, তার বলে বলতে হয় টু মিউজিক, সঙ্গীতের প্রতি, ইভিনিং প্রেয়ার অর্থাৎ সন্ধ্যার প্রার্থনা, এগুলো বেসিক্যালি তার পোয়েম, আমরা যাকে পোম বলবো। তাহলে এইগুলো তার লেখা সেরা কবিতা, যেগুলো আমরা পড়লে তার সম্বন্ধে আরও জানতে পারবো। দ্য প্রেজেন্ট পোম অরিজিনালি টাইটেল লি ডরমিওর লি ভ্যাল, অর্থাৎ এটা ফরাসি ভাষায় লেখা, কবিতাটা অ্যাকচুয়ালি ফরাসি ভাষায় লেখা, ঠিক আছে, যেহেতু তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট। নামটা কি, কবিতার নামটা যেটা আমরা পড়ছি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা আমরা ফরাসিতে বলবো কি, লি ডরমিওর লি ভ্যাল, এটা হচ্ছে ফরাসি ভাষায়, হ্যাঁ, যার অর্থ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। গুড। ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল্ড পোয়েসিস। পোয়েসিস নামক একটি কাব্য সংগৃহীতা বা কবিতার বই, যেখানে অনেকগুলো কবিতা আছে। প্রকাশনা পেয়েছিল 1872 সালে। 1872 সালে প্রকাশনা পেয়েছিল, বইটি প্রকাশিত হয়েছিল। এই বইয়ের মধ্যেই এই কবিতাটি রয়েছে। মূল কাব্যগ্রন্থের নাম কি? পোয়েসিস। মূল কাব্যগ্রন্থের নাম পোয়েসিস। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড ওয়েল। এইবার আমি যাব কবিতায়। তাই কবিতাটার বিষয়বস্তুটা কি আমি সোজা করে প্রথমে বলে নিয়েছি, এবার দেখব তার রূপায়ণ বা তার বক্তব্যটা এখানে কতটা জ্বলন্ত বা দৃষ্টান্তমূলক। আচ্ছা, তারপরে অ্যাবাউট দ্য টেক্সট, যেটা আমি বললাম সেই জায়গাটা আরেকটু এখানে এলাবোরেট করে দেওয়া আছে। এই এলাবোরেশনটা শুনে নাও কি বলা হয়েছে। দিস পোম ইজ রিটেন ইন দ্য model of the Italian sonnet that has 14 lines divided as octave and sestet.
সো এই যে কবিতাটা পড়ছি এটা একটা চতুষ্পদী কবিতা, অর্থাৎ যাকে আমরা বলি বাংলায় সনেট কবিতা। 14 লাইনের এমন কবিতা যার মধ্যে 14টি লাইন আছে, তাকে বলা হয় সনেট কবিতা। সনেট কবিতার উৎপত্তি হয়েছিল ইটালি দেশে। যিনি করেছিলেন তিনি হচ্ছেন কে? পেট্রাক। তাই তো, এগুলো আমরা আমাদের অফলাইন ক্লাসগুলোতে ডিসকাস করেছি। এবার এগুলোরও একটা অনলাইন পার্ট তোমাদের সামনে নিয়ে আসা হবে। যারা আমাদেরকে দূর থেকে দেখছো তাদেরকেও জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ক্লিয়ার কাট করা যায় সেটাও দেখানো হবে ইন ফিউচার। তোমরা এখন জেনে রাখো যে ইটালিয়ান সনেটের স্টাইল অ্যাডপ্টিং দ্য স্টাইল অফ ইটালিয়ান সনেট, দ্য পোয়েট আর্থার রিমবাউড রোট দিস পোম। এই কবিতাটা তিনি লিখেছিলেন। যাক, 40 লাইনের একটা কবিতা ডিভাইডেড অ্যাজ অক্টেভ আর সেস্টেভ, তাহলে বুঝতে পারছি ইটালিয়ান সনেট যেগুলো হয় সেগুলো 14 লাইনের হয়, 14 লাইনস, এবং those lines are divided in two parts as octave and sestive. octave মানে 8, sestive মানে 6। 8 আর 6 প্লাস করলে জানোই কত হয়, 14। এই 14 লাইনের কবিতা, এগুলো ইটালিয়ান স্টাইল। কি বলছে? দ্য পোয়েট এক্সপ্লোরস মানে হচ্ছে প্রকাশ করা, তুলে ধরা। দ্য ইনহারেন্ট ফিউটিলিটি অফ ওয়ার্ড, লুক অ্যাট দ্য ওয়ার্ড ফিউটিলিটি। ফিউটিলিটি মিনস মিনিংলেস, ফিউটিলিটি মিনস মিনিংলেস, অর্থাৎ অর্থহীন। ফিউটিলিটি মিনস মিনিংলেস, ইট মিনস অর্থলিটি। ইনহ্যারেন্ট অবশ্যম্ভাবী বা অবধারিত, অর্থাৎ যুদ্ধ অবধারিত ব্যর্থতা। যুদ্ধ অবধারিত ব্যর্থতা, দুটো প্রতিপক্ষ পরস্পর একের ওপরের দিকে গুলি বর্ষণ করছে, বোমা বর্ষণ করছে, হ্যাঁ, একে অপরের প্রাণ নেওয়ার জন্য তারা অস্থির। একটা কথা ভেবে দেখো, আজকে যারাই জিতুক বা যারাই হারুক, সকলের মা আছে, বাবা আছে, তাদের ফ্যামিলি আছে, এবং দ্বিতীয় কথা তাদের জীবনে কিছু স্বপ্ন আছে, কিন্তু কারোর স্বপ্ন পূরণ করার জন্য তারা নিজেরা একে অপরে কী নিচ্ছে? প্রাণ নিচ্ছে, প্রাণ দিচ্ছে। এটাই জীবনের বাস্তব সত্যটা, এটাই জীবনের বাস্তব সত্যটা, যে যুদ্ধ কোনো দিনই কখনোই কিন্তু আমাদের পৃথিবীতে শান্তি আনতে হবে। সেই প্রথম বিশ্বযুদ্ধ বলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলো, আজও কিন্তু শুধু পার্টিকুলার সেই দেশটা না, সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু তার খেসারত দিচ্ছে কিন্তু, হ্যাঁ, এটা বুঝতে হবে। দিস থিম ইজ এক্সপ্রেসড ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজেস অফ আ বাউন্টিফুল নেচার। Look at the line, look at these lines, this theme, অর্থাৎ এই যে কবিতার থিম মানে বিষয়টি, is expressed প্রকাশিত হয় in the কন্ট্রাস্টিং মানে হচ্ছে মিল করা। সো মনে করো এখানে একটু আলোটা বাড়ালে পরে ভালো হবে, এখানে একটু কমালে, এই যে মিল জায়গাটাকে কী বলা হয়? কন্ট্রাস্টিং। সাধারণত তোমরা তোমরা জানোই এখন সোশ্যালি আমরা খুব ডেভেলপড, ওয়েল এস্টাবলিশড, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, দিজ আর দ্য সোশ্যাল মিডিয়াস, হ্যাঁ, যেখানে আমাদের একটা বড়সড় আমাদের একটা ফ্যামিলি আছে, আমাদের বন্ধু বান্ধব পরিজন, সেখানে আমরা নিজেদেরকে খুব সুন্দরভাবে তুলে ধরি, আমাদের ইচ্ছে পছন্দ, ভালো না লাগা এগুলো। তা সেগুলোর মধ্যে অনেক পিকচার্স অ্যাড হয়, হ্যাঁ, অনেক কিছু এভরিডে লাইফের। সেই পিকচার্সগুলোকে যখন আমি প্রেজেন্ট করি তখন তাদেরকে একটু এডিট করে, আলো কমিয়ে বাড়িয়ে, ঠিক আছে, কন্ট্রাস্ট করে, মানে মিলিয়ে, হ্যাঁ, মিল রেখে তারপর উপস্থাপন করি। তাই এই কন্ট্রাস্টিং ওয়ার্ডটা হচ্ছে এখানে এইভাবেই, যে প্রকৃতির সাথে ঘটনাটার একটা সামঞ্জস্যপূর্ণ মিল রেখে তিনি জিনিসটাকে, ছবিটা তুলে ধরেছেন। দেখো আজকে যদি আমি এখানে একটা মনে করো, যে কথার কথা এখানে আমি একটা ফুল আঁকলাম, এখানে একটা ফুল আঁকলাম, এবার এই ফুলটার এখানে আমি লাল রং দিলাম, তার মধ্যে হলুদ দিলাম, তার মধ্যে কালো দিলাম, এই যে এটা কন্ট্রাস্টটা কি তৈরি হবে? না। আমি যদি চতুর্দিকে কন্ট্রাস্টটা করতে পারি তবেই কিন্তু ফুলটা কী হয়ে উঠবে? দৃশ্যনন্দন হয়ে উঠবে। তাই তো, আমাদের কী হয়ে যাবে? একটা দৃশ্যনন্দন হয়ে উঠবে, আদারওয়াইজ হবে না কিন্তু। তার মানে কন্ট্রাস্টিং জিনিসটা সব কিছুতেই তাই। অ্যান্সার লেখো, কোনো কিছু এক্সপ্লেন করো, কোনো একটা ক্লাসকে চালাচ্ছ, তাতেও সবখানে তোমাকে কন্ট্রাস্টটা রেখে বলতে, মিল করে বলতে হবে। তাই কন্ট্রাস্টিং ইমেজেস অফ বাউন্টিফুল নেচার, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যের মাঝে মৃত্যুর করুণ হাহাকার, হ্যাঁ, একটা কন্ট্রাডিক্টরি মানে বিপরীত ছবি। প্রকৃতি কি? জীবনের প্রতীক। জল আলো বাতাস কি? জীবনের প্রতীক। কিন্তু এই জল আলো বাতাসের মধ্যে মারা যাচ্ছে, সৈনিকটা মরে পড়ে আছে এই জল আলো বাতাসের মধ্যে। তার মানে কি? যে জিনিসগুলো প্রাণ দেয় তারা কি আর প্রাণ বাঁচাতে পারছে না? দিস ইজ দ্য কন্ট্রাডিক্টরি, দিস ইজ দ্য কন্ট্রাকশন, দিস ইজ দ্য কন্ট্রাস্টিং, দিস ইজ দ্য ডিফারেন্স যেটা তিনি তুলে ধরেছেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ট্র্যাজিক ডেথ অফ এ ইয়াং সোলজার ইন দ্য
মিডস্ট অফ নেচার স্প্লেন্ডার, প্রকৃতির চমৎকার অপরূপ সৌন্দর্যের মাঝে কি করে এক যুবক সৈনিক তার প্রাণ হারায়, তারই চিত্র এখানে বর্ণনা পেয়েছে, তারই চিত্র এখানে ফুটে উঠেছে, কীভাবে প্রাণটা হারাবে। এবার দেখি কবিতাটা পড়ে কি বলেছে, কবিতাটা আমরা বুঝে উঠতে পারি কি পারি না দেখি। দেখো, ন্যাচারাল সারাউন্ডিং, প্রকৃতি নিয়ে লেখা, প্রকৃতি ঘেঁষা, প্রকৃতির সাথে সামঞ্জস্য করে লেখা এমন একটা কবিতা যেখানে প্রতিটা লাইনে প্রকৃতি মা তার স্নেহ, পরশ, কোমলতা যাই বলো না কেন সবটাই ফুটিয়ে তুলেছে। দেখো কবি ফুটিয়ে তুলেছেন, আ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা, একটি ছোট্ট সবুজ উপত্যকা। লাইনটা ডিপে যাও, গ্রিন, সবুজ কিসের প্রতি? জীবনের প্রতি। আমরা দেখেছি পাতার সবুজ রং হারিয়ে তাকে বিবর্ণ হতে, তাই তো? তাহলে কি তখন ক্লোরোফিল হারিয়ে সে পাতাটা কি হয়ে যায়? মরে যায়, তাই তো? তাহলে যে উপত্যকাটাকে দেখানো হয়েছে, যে উপত্যকাটাকে দেখানো, উপত্যকা কাকে বলে তোমরা জানো? দুদিকে পাহাড়, মাঝখানের যে সমতল ভূমি তাকেই বলা হয় ভ্যালি, তাকেই বলা হয় ভ্যালি, এগুলো তোমরা ভূগোলে পড়েছো। তো বলছে এ স্মল গ্রিন ভ্যালি, এক ছোট্ট সবুজ উপত্যকা, সবুজ রংটা প্রাণের প্রতীক। দেখো প্রাণ আছে, মাঝে সজীব সেটা বলতে যাচ্ছে। হোয়ার, যেখানে, কোথায়? এই উপত্যকা, ঠিক আছে? প্লেস অফ অ্যাডভার্ব ইউজ করেছে, হোয়ার স্থান বোঝাচ্ছে, যেখানে। আ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ধীর জলধারা বয়ে চলে, সবুজ এক উপত্যকা যার মাঝে বয়ে চলে ধীর গতিতে এক জলধারা, ঠিক আছে? এবার পাহাড়ি নদীগুলো আমরা জানি খরস্রোতা হয়, তাই না? তাদের মধ্যে ক্ষয়কার্যের ক্ষমতাটা বেশি থাকে, কিন্তু এমনও কিছু নদী আছে যেগুলো খুব ধীর গতিতে চলে, খুব শান্ত নির্বিঘ্নে, হ্যাঁ, চলে বেড়ায়। তেমনই একটা নদীকে দেখতে পেলেন কে? জলধারাকে, নদী বলবো না, জলধারা কে দেখতে পেলেন? কবি। দেখো, he visualizes a slow stream that flows through the green valley, যেটা সবুজ উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলছে। ছবিটা খুব সুন্দর। and leaves long strands of silver on the bright grass, এবং সেই জল যখন, সেই ছোট জলধারা যখন এঁকে বেঁকে চলে যাচ্ছে সেই উপত্যকার মাঝে, কি হচ্ছে? সে ওই জলধারার সাথে সাথে লম্বা যে পাতাগুলো আছে, লং স্ট্র্যান্ডস, ইট মিনস লম্বা পাতা, অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, সেগুলোকে রেখে যাচ্ছে বা ফেলে যাচ্ছে কোথায়? সবুজ, সবুজ রূপলি ঘাসের ওপর। ঘাস কী রঙের হয়? সবুজ হয়, কিন্তু এখানে বলছে সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, অর্থাৎ সূর্যের আলো পড়ার পর সে বয়ে যাওয়া জলের ফেনাগুলো যখন ওই ঘাসের মধ্যে লাগছে, তার মধ্যে সূর্যের আলো যখন পড়ছে রিফ্লেক্ট হয়ে কী রঙ হচ্ছে? রূপলি রঙ, তাই তো? এটা খুব কমন দৃশ্য। যেখানে জলধারা জোরে পড়ছে সেখানে যে রঙটা কি? সাদা। জলের কি কোনো রঙ আছে? না। আলোর খেলার জন্য জলের রঙটা অনেক সময় আমাদের কাছে কী মনে হয়? সাদা বা সিলভারি বা রূপলি মনে হয়। সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকবে পড়ন্ত বিকেলে, সূর্য যখন অস্ত যাচ্ছে দেখবে গোটা সমুদ্রের মধ্যে প্রদীপ জ্বলছে, ওটা প্রদীপ না, ওটা কি? রিফ্লেকশন অফ লাইট, ওটাই। তাই বয়ে চলেছে সবুজ উপত্যকা, তার মাঝে এই জলধারা বয়ে চলেছে। তারপরে কি দেখা যাচ্ছে? সেই জলধারা তার বয়ে চলার পাশাপাশি কিছু লম্বা পাতাগুলোকে রেখে যাচ্ছে রূপলি ঘাসের ওপর, রূপলি ঘাসের ওপর দাঁড়িয়ে আছে। জলটা এখানে যাচ্ছে, হয়তো এখানে ফেনাগুলো লাগছে, হয়তো পাতা ঝরে পড়ছে, পাতাগুলোকে ঘাসের মধ্যে আটকে দিয়ে জলটা আস্তে করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব সেন্সিটিভ একটা ইমেজরি, মনে রাখবে। খাতা কলমে ছবি আঁকা, তুলির টানে, রঙের টানে ক্যানভাসে ছবি আঁকা, আর শব্দ দিয়ে কাউকে ছবি ফুটিয়ে তোলা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। আমি মনে করি অনেকটাই কঠিন। দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেইজ, বলেছে ওই উপত্যকায় আছে পর্বত। কি আছে? পর্বত, পর্বত ঘেরা উপত্যকা, তাই তো? তাহলে উপত্যকাটা কি ঘেরা? পর্বত ঘেরা, এবং সেই পর্বতের শিখর দেশ থেকে, টপ মানে শিখর দিক থেকে, স্ট্রিম দ্য সান রেইজ, ঝরে পড়ছে সূর্যের রশ্মি ঝর্ণার মতো। কিসের মতো? ঝর্ণার মতো। অর্থাৎ সূর্য উঠেছে আর তার স্নিগ্ধ আলো, হ্যাঁ, তার অমায়িক আলোটা গোটা উপত্যকাটাকে যেন একদম প্লাবিত করে চলে যাচ্ছে, বুঝতে পারলো তো?
দে ফিল দ্য হলোফুল অফ লাইট। দে ফিল মানে পূর্ণ করে দিচ্ছে কোনটা, এই যে সানরাইজটা যেটা পর্বতের ওপর থেকে পড়ছে সেটা পূর্ণ করছে কি, দ্য হলো, শূন্যস্থান, ফাঁকা জায়গা, তাকে কি বলা হয়, হলো। ঠিক আছে, তাহলে উপত্যকার মাঝখানে যে শূন্যস্থান মানে যেই জায়গা এখনো আলো দখল করেনি, সেই ফাঁকা শূন্য অন্ধকার জায়গাটাকে আলোকিত করছে কে, সূর্যের সেই রশ্মি। কোথায় থেকে, পর্বতের শিখর দিক থেকে। কি দিয়ে ভরে দিচ্ছে, ফুল অফ লাইট, আলোর রোশনাই দ্বারা, অর্থাৎ অনেক আলো দিয়ে সেই উপত্যকাটাকে কি করছে, চকচক করে দিচ্ছে, ভরিয়ে তুলছে। আ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথেড। হঠাৎ করে এক সৈনিককে দেখা গেল, সে শুয়ে রয়েছে কোথায়, ওই উপত্যকার মাঝে, ওই সবুজ মকমলে ভেলভেটি সেই উপত্যকার মাঝে শুয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে ভেরি ইয়াং, খুব যুবক সে, বয়স তার বেশি নয়। হ্যাঁ, এই কবিকে এসা হলে কে, এটা কবি নিজেই। হ্যাঁ, খুব একটা বয়স তার নয়। লাইস ওপেন মাউথেড, সে শুয়ে রয়েছে, তার মুখটা হাঁ করে। মাউথেড, এটা উচ্চারণটা THED করবে, মাউথেড। মাউথেড মানে মুখ হাঁ করে, মাউথেড মানে কি, মুখটা হাঁ করে। তাহলে সৈনিকটা কেমন করে শুয়েছিল উপত্যকার মাঝে, মুখটা হাঁ করে শুয়েছিল। ঠিক আছে, বলো। পিলো মেড অফ ফার্ন। পিলো মানে বালিশ, পিলো কথার অর্থ বালিশ। হ্যাঁ, যেটা আমরা রাতের মাথায় নিয়ে শুই। পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। লক্ষ্য করো, পিলো মেড অফ ফার্ন, ফার্ন গাছের, যাকে আমরা ঢেকি বলি, সেই ফার্ন গাছের তৈরি বালিশ তার মাথার নিচে। হ্যাঁ, এবার তোমাকে এই লাইনটার গভীরতাটা বোঝাচ্ছি। লাইনটার গভীরতাটা হলো এটাই, মায়ের কোলে সন্তান শুয়ে রয়েছে। ঠিক আছে, যে ঘাস, যে আগাছা তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মায়ের স্নেহের পরশ, প্রকৃতি মায়ের স্নেহের পরশ। সেখানে তার সন্তান ক্লান্ত, পরিশ্রান্ত, সে যখন শুয়েছে, মা তাকে তার সবচেয়ে কোমল ভালোবাসা দিয়ে, সবচেয়ে কোমল স্পর্শ দিয়ে তাকে ধরে রাখতে চাইছে। সেটা কি, ফার্ন গাছ। ফার্ন গাছগুলো দলা হয়ে কিসের মতন হয়েছে, বালিশের মতন, যেন তার মাথাকে আস্থানা দিয়েছে যে বাবা তুই শান্তিতে ঘুমো, এরকম একটা ব্যাপার। পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ, বিনিথ মানে নিচে, তার মাথার নিচে ফার্ন গাছের সেই তুলতুলে বালিশ। স্লিপ, গভীর নিদ্রায় সে, গভীর নিদ্রায় সে। মনে রাখবো একটা কথা, স্লিপ শব্দটা জেনারেলি ঘুমকে ডেসক্রাইব করে, এর আগে যদি লাগিয়ে দিই তাহলে সেটা গভীর নিদ্রা হয়ে যায়। কি হয়ে যায়, গভীর নিদ্রা, মানে যেটা আমরা বলি ডিপ স্লিপ। ঠিক আছে, গভীর নিদ্রা। আর স্লিপ, একটা গভীর নিদ্রায় সে মগ্ন, কে, এই সৈনিক। দেখো, ঠিক আছে, দ্য পিকচার ক্লিয়ারলি শোজ দ্য পার্সন, দ্য সোলজার, দ্য ইয়াং ম্যান ইজ স্লিপিং ইন এ পিসফুল ওয়ে। খুব সুন্দর স্বাভাবিকভাবে সে একটা নিদ্রায় মগ্ন। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, এই ঘুম তার মধ্যে ক্রমশ বেড়ে উঠছে, ঘুমটা ক্রমশ বেড়ে উঠছে। হেয়ার একটা কথা বলি, এখানে অ্যাসলিপ কথাটা অ্যাকচুয়ালি জীবন নয়, মৃত্যুকে বোঝানো হয়েছে। কারণ চিরনিদ্রাকে আমরা কি বলি, মৃত্যু বলি, তাই তো। এই চিরনিদ্রা, এই গভীর ঘুম তার মধ্যে বেড়ে উঠছে। স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ এই যে গুল্ম জাতীয়, এই যে আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ বলা হয়েছে গুল্ম জাতীয় গাছ, এই যে খড় খোটা কাটা গাছ বা যা ঘাসপালা যে আছে, তার তৈরি যে বিছানা, যার উপরে সে শুয়ে রয়েছে, সেখানে সেই ঘুমটা যে সে গ্রহণ করছে, সেই ঘুমটা ক্রমে ক্রমে তার মধ্যে কি করছে, তার দখল বাড়াচ্ছে। তার মানে কি, আস্তে আস্তে তার প্রাণবায়ুটাকে নিয়ে নিচ্ছে। বুঝতে পারলা, এই ঘুমটা কি বলছে, যে ঘুম ধীরে ধীরে মানুষকে গ্রাস করে তাকে কি ঘুম বলে, মৃত্যু ঘুম বলে। তাই বলছে ধীরে ধীরে তার মধ্যে বেড়ে উঠছে সে মৃত্যু ঘুম। পেল ইন হিজ ওয়ার্ম, বিবর্ণ, ইন হিজ ওয়ার্ম, তারই উষ্ণতায়, অর্থাৎ তার যে দেহের তাপমাত্রা ক্রমশ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আর মায়ের সাথে যে তার সম্পর্ক, অর্থাৎ প্রকৃতি মায়ের সাথে যে সম্পর্ক, এই যে ছোট ছোট গুল্ম ঘাসগুলোর উপর সে শুয়ে আছে, তার দেহের উষ্ণতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে
সেই ঘাসগুলো যেন কী হচ্ছে, তাদের বর্ণ হারাচ্ছে। তোমরা দেখবে মাঠে যদি অনেক ঘাস থাকে, তোমরা একটা হাঁড়ি উপর করে বসিয়ে দিও, কয়েকদিন পরে উঠাবে, দেখবে সকানকার ঘাসগুলো সব কী হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তাই তো? তাহলে যেহেতু তার সন্তান মারা যাচ্ছে, যেহেতু তার সন্তান ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তার পরিপূর্ণ প্রকাশ পেয়েছে মায়ের আঁচলে, তাই তো? সে মায়ের আঁচল আস্তে আস্তে কী হচ্ছে, তার রং হারাচ্ছে, সেও সবুজ থেকে কী হচ্ছে, পেল বিবর্ণ, মানে হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? গ্রিন সানসোক বেড, সূর্য আলো শোষিত বিছানা। সূর্য আলো শোষিত বিছানা বলতে কি, এই যে তৃণভূমি ঘাস, প্রতিদিন সূর্য ওঠে সকালে, জল আলো বাতাস পড়ে কোথায়, প্রকৃতি মায়ের বিছানায়, মানে আমাদের এই কি বলবো, পৃথিবীর বুকে, তাই তো? যেটাকে আমরা বলি মাটি, হ্যাঁ, বা ভূপৃষ্ঠ, সেখানেই তো গাছগুলো, সেখানেই তো তৃণ লতা পাতা এই গাছগুলো। তো প্রতিদিন এরা কী পাচ্ছে, সূর্যের আলো, জল আলো বাতাস পাচ্ছে। তাই জন্য বলেছে গ্রিন সানসোকড বেড, সানসোকড, সোকড মানে শুষে নেওয়া, সূর্যকে শুষে নেওয়া সবুজ বিছানা, অর্থাৎ এই উপত্যকার মাঝে থাকা ঘাসের চাদর, ঠিক আছে? সেটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, বিবর্ণ, যে কতটুকু জায়গা যেখানে সৈনিকটা শুয়ে আছে ঠিক সেইটুকু জায়গাটা। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, পা দুটো সে রেখেছে ফুলেদের মাঝে। কিসের মাঝে, ফুলের মাঝে। এখানে তোমরা বলতে পারো উইড, আগাছা, আগাছা কতগুলো ঘাস ফুল হয় কিন্তু, তাই তো? তাহলে পাটা যে রেখেছে ফুলেদের মাঝে, এখানে তোমরা লজিক্যালভাবে জিনিসটার বোঝার চেষ্টা করো, খুব খুব মানে সিস্টেমেটিক ওয়েতে বোঝার চেষ্টা। ফুলের পরশ বা ফুলের স্পর্শ, হ্যাঁ, মোস্ট সফটেস্ট টাচ ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সব থেকে কোমল স্পর্শ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ফুলের স্পর্শ, ঠিক আছে? একটা ফুল প্রকৃতির সব থেকে সুন্দর নির্মল যে চেহারা, যে প্রকৃতি কতটা নির্মল, কতটা বিউটিফুল, তার প্রকাশ পায় তার ফুল দিয়ে। তাই বলো তো, ফুলের মাঝে তার পাটা রাখার মানে কি? এই ফুলের মাঝে তার পাটা রাখার যথেষ্ট মানে আছে। এই মানেটা আমরা কবিতার যদি ভেতরে না যাই তবে বুঝতে পারবো না। কি মানেটা কি? একটা সৈনিক যখন যুদ্ধে যায় না, তার শরীরে ক্ষতর স্থান তুমি গুণে শেষ করতে পারবে না। সে শুধু বুলেটের আঁচড় বা প্রতিপক্ষের থেকে ধেয়ে আসা কোনো বোমার স্প্লিন্টার নয়, সে আঘাত প্রতিদিনের, চলতে গিয়ে প্রকৃতির গায়ে ঘষা লেগে তার গা কত বিক্ষত। তাহলে যে পা সে যুদ্ধে হাঁটার জন্য ব্যবহার করছে, সে পা শুধু হাঁটেছে কি না, সে পা তুলে নিয়েছে জখম। কার দেওয়া জখম? যুদ্ধের দেওয়া জখম। তাই তার পাটা যখন রক্তে আবৃত, হ্যাঁ, ক্ষত বিক্ষত, মা সেই পায়ের যত্ন নিচ্ছে কি দিয়ে? ফুল দিয়ে। খুব খুব সেন্সেশনাল লাইন, খুব সেন্সেশনাল লাইন। যারা কবিতা ভালোবাসে না, যারা কবিতা পছন্দ করে না, হ্যাঁ, মানে দেয়ার ইজ এ নো ডাউট এ গ্রুপ অফ পিপল হু লাভস টু রিড পোয়েম বা পোম, অ্যান্ড অ্যানাদার ওয়ান বা অ্যানাদার গ্রুপ লাভস টু রিড স্টোরিজ অর নোভেলস আর এসেট্রা। হ্যাঁ, এটা সম্ভব। যে প্রত্যেকে যে একটা জিনিস ভালোবাসবে তা কিন্তু নয়, বিভিন্নতা আছে। তবে একটা কবিতা যে ভালোবাসে বা যে কবিতা লেখে আর একটা সাধারণ মানুষের মধ্যে তফাৎ কী বলতো? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। একটা যে মানুষটা কবিতা লেখে তার তার চোখ আর একটা সাধারণ মানুষের চোখের অবস্থা কী বলতো, পার্থক্যটা কী বলতো? একটা খুব সুন্দর পার্থক্য আছে। পার্থক্যটা হলো, একটা সাধারণ মানুষের চোখের কানেকশান থাকে তার ব্রেনের সাথে, আর একজন কবির চোখের কানেকশান থাকে তার মনের সাথে। বুঝতে পারলো তো? কারণ চোখ দিয়ে তুমি যেটা দেখে বুঝতে পারছো, সেটা চিনতে পারছো, সেটা তোমাকে ব্রেন বোঝাচ্ছে, কিন্তু কবি সেটাকে দেখবে যেটা তুমি পার্থিব চোখ দিয়ে বা তোমার মাথার দ্বারা নিয়ন্ত্রিত চোখ দিয়ে তুমি দেখতে পারবে না। এখানেই একটা সাধারণ মানুষের চোখ একটা কবির চোখের মধ্যে পার্থক্য। তাই দেখো, এই জিনিসটাকে আমরা কখনো এরকমভাবে ভেবেছিলাম কি, যে একটা ফুল একটা পায়ের মধ্যে রক্ত জর্জরিত ঘায়ে পরিপূর্ণ এত আঘাত পেয়েছে, তার যত্ন নেবে? কতটা ভালোবাসা, কতটা সেন্সেশনাল ওয়ে ঢালছে, কতটা ফ্র্যাগ্রেন্স, কতটা পারফিউম এখানে ঢালা আছে, চিন্তা করো, কতটা স্নেহ, কতটা ভালোবাসা ঢালা আছে এখানে। কিন্তু দ্য বেস্ট ওয়ে দ্য নেচার ইজ টেকিং কেয়ার অফ হিজ ওন, অফ হার ওন চাইল্ড, তার নিজের সন্তানের যত্ন নিচ্ছে প্রকৃতি। দেখো, তার সবটা দিয়ে, সব ভালোটাতে। ফুলটা কি ভালো না? সব থেকে ভালো রূপ কি প্রকৃতির? ফুল। সেই ফুল দিয়ে সে তার যত্ন নিচ্ছে। দেখো, তাহলে মা তার সন্তানকে বাঁচাবার, তাকে আরাম দেওয়ার কোনো সামান্যতম ত্রুটি ছাড়েনি। এই জন্যই মা পৃথিবীর সব থেকে সবার উপরে সেরা। দেখো, হি স্লিপস, সে ঘুমিয়ে রয়েছে। কি রয়েছে? সে ঘুমিয়ে রয়েছে। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টল,
উইদাউট গ্লি। হাসিটা ঠোঁটে একটা আছে, একটা মৃদু হাসি আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা বলছি জেন্টেল। কি বলছে? জেন্টেল। কি জেন্টেল? ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে শৈশব। শৈশবের নিরঙ্কুশ, শৈশবের নিষ্কলঙ্ক হাসি। একটা ছোট্ট শিশু যখন হাসে না, তার হাসির মধ্যে কিন্তু না কোনো চক্রান্ত, না কোনো লোভ, না কোনো লালসা, না কোনো প্ল্যানিং, ফাঁদ, কিচ্ছু নেই। তার হাসিটা কিন্তু ফুলের মতনই সুন্দর, তাই তো? তাহলে এই যে হাসিটা সে হাসছে, কবি যে হাসিটা তার ঠোঁটের মাঝখানে দেখতে পাচ্ছে, সেই হাসিটা কিন্তু কি? একটা শৈশবের হাসি, যার মধ্যে কোনো পাপ নেই, কোনো চক্রান্ত নেই। গ্লি, চক্রান্ত, কোনো চক্রান্ত, কোনো নিজস্ব প্রফিট, কিচ্ছু নেই। একটা সুন্দর পরিশীলিত অপূর্ব হাসি। দেখো তারপরে, নেচার কেভ হিম ওয়ার্ম। প্রকৃতি মাকে ডাকছে, একটা এক্সক্লামেশন ইউজ হয়েছে এখানে, যে ও মা, এভাবে ডেকে বলেছে তুমি ওকে উষ্ণ রাখো। কি বলেছে? রিকোয়েস্ট করেছে। দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য নেচার টু কিপ হার চাইল্ড ওয়ার্ম। বলছে মা তুমি ওকে উষ্ণ রাখো। ওয়াই? দ্য পোয়েট ইজ গেটিং ফিয়ার। সে ভয় পাচ্ছে যে কি, ছেলেটা মনে আর বাঁচবে না, ছেলেটা মনে আর বাঁচবে না, ওর গা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা তুমি কিছু করো, ওকে উষ্ণ রাখো। কারণ কি, এই উষ্ণতা কি আর কেউ দিতে পারবে না? একমাত্র যে সৃষ্টিকর্তা, সেই দিতে পারবে তাকে বাঁচানোর জন্য। কারণ প্রাণ বায়ু বা প্রাণ আলো তারই দেওয়া, হ্যাঁ, এবং মৃত্যু তারই দেওয়া, তাই তো? তুমিই বাঁচাতে পারো মা, ওকে ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ ওকে উষ্ণ রাখো, ওকে গরম রাখো। দেখো কতটা রিকোয়েস্ট। হি মে ক্যাচ কোল্ড। ওর যে ঠান্ডা লেগে যেতে পারে মা। ঠান্ডা মানে কি? কোল্ড ইকুয়াল টু ডেথ। কোল্ড ইকুয়াল টু ডেথ। ঠান্ডা হচ্ছে মৃত্যুর প্রতীক। তা বলছে মা ও ঠান্ডা লেগে যাবে, ওকে একটু গরম রাখো। হ্যাঁ, তার মানে কি, ছেড়ে আস্তে আস্তে মরে যাচ্ছে, তাই তো? ওর প্রাণটা বাঁচানোর চেষ্টা করো। দেখো, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ঘাসের মধ্যে অনেকগুলো ছোট ছোট পতঙ্গ থাকে যারা উড়ে বেড়ায়, যাদের উড়ার সময় একটা একটা শব্দ হয়, যে গুনগুন শব্দ বলে। ওই গুনগুন শব্দকে ইংরেজিতে বলা হয়, নামও আছে অনেকের নাম গুনগুন, হামিং। হামিং মিন্স গুনগুন, ঠিক আছে? এবার দেখো, ঘাসের মধ্যে কিছু পতঙ্গকে উড়তে দেখলেন কে? কবি। তাদেরকে বলছে পতঙ্গরা তোমরা ওর ঘুমের ব্যাঘাত ঘটিও না। কবি বলছে প্রকৃতি মাকে, কবি বলছে ওই প্রকৃতির সেই সৃষ্টি, এই পতঙ্গগুলোকে, যারা সৈনিকের সামনে কি গুনগুন করছে, কারণ ও তো চিরনিদ্রায় মগ্ন, এই ঘুম আর কোনোদিনও ভাঙবে না, তাই তোমরা ওকে আর ডিস্টার্ব করো না। তাই কি, শেষের সময়টুকু অন্তত শান্তিতে ঘুমতে দাও। এতটা দিন ও যুদ্ধের শব্দ, বোমার শব্দ, এত আঘাত ছড়িয়ে নিয়ে যখন শুয়েছে, আর ওকে তোমরা ডিস্টার্ব করো না। দেখো, হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। আর ডিস্টার্ব, এগুলো কিন্তু সব ল্যামেন্টেশন, বিলাপ কিন্তু। এগুলো একটা মানুষের ব্যথার বিলাপ। হি স্লিপস ইন সানলাইট। সে ঘুমিয়ে রয়েছে রোদ্রে, সূর্যের আলোয়, আছে না? সূর্যের আলোয় ঘুমিয়ে রয়েছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। একটা হাত রেখেছে সে তার কোথায়? বুকের ওপর। কোথায়? বুকের ওপর। একটা হাত কোথায় রেখেছে? বুকের ওপর। অ্যাট পিস, গভীর শান্তিতে, একদম দেখো রিল্যাক্সড। ছবিটাতের মধ্যে কিন্তু কোনো কোনো অ্যাংজাইটি, কোনো অ্যাংশিয়াসনেস, হ্যাঁ, কোনো ডিসব্যালেন্সশিপ কিচ্ছু নেই। একদম পিসফুল একটা একটা নির্বিঘ্নে ঘুমকে দেখানো হয়েছে। তাই সে খুব ঘুমিয়ে রয়েছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। হঠাৎ করে এই হাতটা তার বুকের থেকে সরে যাবে, হাতটা তার বুকের থেকে সরে যাবে। তখন দেখবে এখানে দুটা রেড হোল। রেড মানে লাল, হোল মানে হচ্ছে গর্ত। এখানে রেড হোল বলতে কী বোঝানো হয়েছে? বুলেটস উন্ড, গুলির ক্ষতকে বোঝানো হয়েছে। এই হাত ছড়ে দেখবে দেয়ার আর টু রেড হোলস। এইটা দিয়ে একটা কোশ্চেন হয়, ঠিক আছে? এই লাইনটা দিয়ে কিভাবে জীবনের ব্যর্থতা প্রকাশ পায়, দারুণ দারুণ কোশ্চেন। এই কোশ্চেনের উত্তরগুলো যেই সেই স্টুডেন্ট লিখতে পারবে না, আগেই বলি। খুব ডিপ সেন্সের যারা, যারা খুব কবিতাটাকে মন দিয়ে পড়বে, কারণ এই কবিতায় 10বার যদি ব্যাখ্যা করা হয়, 10 রকম নতুন নতুন অর্থ ছবি তুলে উঠে আসবে। এটাই কবিতার বিশেষত্ব। তাই প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন খুব গুরুত্বপূর্ণ। তাই এবার তোমরা কবিতাটা প্রথম থেকে শেষ অবধি শুনলে। আমি চেষ্টা করেছি যাতে কবিতার সার্বিক যে রূপ বা আদর্শ সেটা বলে দেওয়ার। তবে একটা কথা শেষে বলতে চাই, কবিতাটাই কিন্তু উপহাস করা হয়েছে, একটা ব্যঙ্গ রয়েছে, যে মা কিন্তু পারছে না, মা কিন্তু পারছে না কি করতে? তার সন্তানকে বাঁচাতে। মা পরাজিত, আর তার আরেক সন্তানের দ্বারা, তাই তো? যে মা সৃজনশীল, যে মা
সৌজন্যপরায়ণ যে মা তার সন্তানকে আগলে রাখে, কিন্তু তারই আরেক সন্তান হ্যাঁ কোনো নিরর্থক কারণে তার প্রাণটা নিয়েছে। যুদ্ধ কোনোদিনও শান্তি নয়। হ্যাঁ, আমরা বলি কি যুদ্ধ নয় শান্তি চাই, কথাটা এই কারণেই বলা। ঠিক আছে, কবিতাটা বাড়িতে ভালো করে সবাই পড়বে। সবাই তোমরা যারা অনলাইনে ক্লাস দেখছো তারা কবিতাটাকে খুব আই হোপ তোমরা খুব এনজয় করলে, কবিতাটা আরও ভালো করে দেখবে। হ্যাঁ, যদি কোনো সাজেশন থাকে বা কিছু জানার থাকে তাহলে সেগুলো আমাদের লিখে জানাও। ঠিক আছে, আর পরীক্ষা ঘনিয়ে আসছে, প্রিপারেশনটা ভালো রাখো। আর আরও পরবর্তীতে কিছু ইন্টারেস্টিং ক্লাস আসছে, যে ক্লাসগুলো তোমাদের খুব হেল্প হবে গ্রামারের থেকে। হ্যাঁ, গ্রামাটিক্যাল কিছু ক্লাস আসছে। তো এই কথাই বলবো। আর আমাদের পরিবারটা আস্তে আস্তে বড় হয়ে চলছে তোমাদের ভালোবাসা, স্নেহে, আদরে, যত্নে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ছাত্রছাত্রীরা তারা আমাদের ভিডিওগুলোকে পুরো দেখছে। তার মানে কী করে বুঝতে পারছি যে কিছু কিছু জায়গায় কিছু মিস্টেক, প্রিন্টিং মিস্টেক বা কোনো একটা ওয়ার্ডের ডিস্টার্ব হয়েছে, তারা আমাকে কমেন্ট করে জানাচ্ছে দাদা এখানে এটা এরকম হতো। খুব ভালো লাগছে যারা এগুলো করছো, খুব ভালোবাসা পাচ্ছি। এরকম করে আমাদেরকে দেখে রেখো, হ্যাঁ, যাতে আমরা তোমাদেরকে আরও ভালো করে পরিবেশন করতে পারি। ঠিক আছে, আগামী আরও নতুন ভিডিও আসছে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আরও যারা দূর থেকে দেখছে, যারা এখনও পৌঁছতে পারেনি এই প্ল্যাটফর্মে, তাদের কাছে পৌঁছতে পারার চেষ্টাটা তোমরা করে দাও, তোমরা রাস্তাটা করে দাও, তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। এই বলেই আজকের ক্লাস শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।